শ্মশানের ছায়া। রামনগরের গঙ্গার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা শ্মশানটা যেন সময়ের এক ভয়াল স্মৃতি। দিনের আলোয় এটি সাধারণ এক জনশূন্য জায়গা, কিন্তু রাত নামলেই যেন সেই জায়গাটা অন্য জগতে চলে যায়। দূর থেকে গঙ্গার ঢেউয়ের মৃদু শব্দ ভেসে আসে, আর বাতাসে মিশে থাকে পোড়া কাঠের এক অদ্ভুত গন্ধ। শহরের মানুষজন মনে করে এই শ্মশান অভিশপ্ত, কারণ বহু বছর আগে রজনী নামের এক মেয়ের মৃত্যু এখানেই ঘটেছিল। সেই মৃত্যুর রহস্যময়তা এতটাই গভীর যে আজও লোকেরা তার নাম উচ্চারণ করলে গলা নামিয়ে বলে। পূর্ণিমার রাতে নাকি তাকে দেখা যায় গঙ্গার ঘাটে, সাদা শাড়ি পরা, মুখে অজস্র বেদনা, আর চোখে মৃত্যুর আভা। কলকাতা থেকে সদ্য রামনগরে আসা অমিত, ইতিহাসের প্রভাষক। পড়াশোনা আর যুক্তিবাদী চিন্তাধারায় বিশ্বাসী এই যুবক ভূতপ্রেতের গল্পে কখনো ভয় পায়নি। তার কাছে এসব কেবল মানুষের কল্পনার ফসল। কিন্তু শহরে আসার পর থেকেই অমিতের কানে আসতে লাগল শ্মশানের গল্প। কলেজের ছাত্ররা মজা করে বলতো, স্যার, ওই শ্মশানে গেলে রাতে ফিরে আসতে পারবেন তো? অমিত হেসে উত্তর দিত, তোমাদের গল্প শোনার জন্যই যেন ভয় পেতে হয়। অমিতের পুরনো বন্ধু বিক্রম রামনগরের বাসিন্দা। এক সন্ধ্যায় বিক্রম তাকে বলল, শোন অমিত, আমি জানি তুই যুক্তি দিয়ে সব বোঝাস, কিন্তু এই শ্মশানটা নিয়ে মজা করিস না। ছোটবেলা একবার পূর্ণিমার রাতে আমি নিজে দেখেছিলাম গঙ্গার ঘাটে সাদা শাড়ির এক অবয়ব, চোখ দুটো লাল, মুখে যন্ত্রণার ছাপ। আমি আজও সেই রাত ভুলতে পারিনি। অমিত ঠাট্টা করে বলল, তুই হয়তো ভুল দেখেছিলি, অন্ধকারে মন ভুল বোঝে। যা খুশি ভাব, তবে সাবধান করলাম। চায়ের দোকানের আড্ডায় অমিত এক বৃদ্ধ লোকের মুখে শুনল রজনীর কাহিনী। জমিদার প্রতাপ নারায়ণ ছিলেন ধনী কিন্তু নিষ্ঠুর। রজনী ছিল তার একমাত্র মেয়ে। রজনীর বিয়ে ঠিক হয়েছিল এক অত্যাচারী ঠাকুরপুত্রের সঙ্গে। রজনী রাজি ছিল না। বিয়ের আগের রাতেই সে গঙ্গার ঘাটে গিয়ে ঝাঁপ দেয়। সেই রাত থেকেই গঙ্গার ঘাটে কান্নার শব্দ শোনা যায়। পূর্ণিমার রাতে সাদা শাড়ির মেয়ে নাকি ঘুরে বেড়ায় গঙ্গার ঘাটে। বৃদ্ধের চোখে ভয়ের ছাপ দেখে অমিত প্রথমবারের মতো চুপ করে যায়। একদিন বিক্রমকে সঙ্গী করে অমিত সিদ্ধান্ত নিল নিজে গিয়ে দেখবে। রাত 10টা, আকাশে কালো মেঘ, গঙ্গার হাওয়া বইছে। বাঁশঝাড়ের পথ পেরিয়ে তারা পৌঁছল শ্মশানের সামনে। শ্মশানটা ভুতুড়ে নীরব, পাথরের ভাঙা চিতা, শুকনো মালা আর ছাইয়ের গন্ধ। হঠাৎ তারা শুনতে পেল মৃদু কান্নার শব্দ। টর্চের আলো ঘাটে ফেলতেই দেখা গেল সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে জলের দিকে যাচ্ছে। বিক্রম ভয়ে ফিসফিস করল, দেখেছিস? অমিত চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটি গঙ্গার জলে পা দিতেই মিলিয়ে গেল। সেই রাত অমিত ঘুমোতে পারল না। মেয়েটির মুখ যদিও দেখা যায়নি, কিন্তু তার শরীরের ঠান্ডা শিরশিরে অনুভূতি মনে গেঁথে গেছে। পরদিন ক্লাস নেবার সময়ও অমিতের মন অন্যত্র। বিক্রম বলল, তুই যদি আরেকবার ওখানে যাস আমি যাব না। অমিত জেদ ধরে বলল, আমি নিজে বুঝতে চাই, আমি আবার একা যাব। পূর্ণিমার রাতে অমিত একা শ্মশানে গেল। গঙ্গার জলে পূর্ণিমার আলো পড়ে রূপোর মতো ঝলমল করছে। অমিত ঘাটে দাঁড়িয়ে জলে তাকিয়ে রইল। হঠাৎ জলে নিজের প্রতিচ্ছবির পাশে আরেকটি মুখ ভেসে উঠল। সাদা শাড়ির মেয়ের মুখ, রক্তজবা চোখ, ঠোঁটে যন্ত্রণার কাঁপুনি। মেয়েটি ধীরে ধীরে বলল, আমাকে বাঁচাও। অমিত পেছনে সরে গেল। টর্চ নিভে গেল। চারদিক অন্ধকার, বাঁশঝাড়ে অদ্ভুত শব্দ। সে প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরল। এরপর থেকে অমিত ভয়াবহ দুঃস্বপ্ন দেখতে লাগল। ঘুমের মধ্যে সে শুনত, আমায় মুক্তি দাও। একদিন বিক্রম দেখল অমিত ঘুমের ঘোরে বাইরে চলে গেছে, গঙ্গার দিকে হাঁটছে। বিক্রম স্থানীয় এক তান্ত্রিক মহাশয়কে ডাকল। তান্ত্রিক এসে অমিতকে দেখে বললেন, ও রজনীর আত্মার ছায়া দেখেছে। আত্মা মুক্তি না পেলে এর মৃত্যু অবধারিত। বিক্রম ভয়ে কেঁপে উঠল। তান্ত্রিক বললেন, পূর্ণিমার রাতে আচার করতে হবে, নইলে বিপদ বাড়বে। পূর্ণিমার রাত। তান্ত্রিক, অমিত আর বিক্রম শ্মশানে এলেন। তান্ত্রিক ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, বাঁশঝাড় দুলে উঠল। হঠাৎ রজনীর ছায়া ভেসে উঠল।
আমায় মুক্তি দাও, তার কণ্ঠ ভেসে এলো। অমিত কাঁপতে কাঁপতে গঙ্গা জলে প্রদীপ ভাসিয়ে দিল। তান্ত্রিক মন্ত্রপাঠের তীব্রতা বাড়ালেন। ঝড়ের মতো হাওয়া বইতে লাগল। আকাশে মেঘে চাঁদ ঢেকে গেল। রজনীর চোখ রক্তিম করে উঠল। আমায় বাঁচাও, আমায় মুক্তি দাও। মাটির ওপর ধূপকাঠি ছিটকে পড়ল। গঙ্গার জল ফেনিয়ে উঠল। তান্ত্রিক চিৎকার করে মন্ত্র জপ করলেন। অমিত কাঁদতে কাঁদতে বলল, তুমি শান্তি পাও রজনী। হঠাৎ সব শব্দ থেমে গেল। রজনীর অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। এরপর থেকে শ্মশান শান্ত, আর কান্নার শব্দ শোনা যায় না। অমিত সুস্থ হল, কিন্তু তার চোখে রয়ে গেছে সেই রাতের ভয়ের ছাপ। পূর্ণিমার রাতে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সে আজও প্রদীপ ভাসিয়ে দেয়, রজনীর শান্তির জন্য। রজনী শুধু জমিদার প্রতাপনারায়ণের মেয়ে ছিল না, সে ছিল অদ্ভুত সুন্দরী এবং তেজস্বী এক মেয়ে। রজনীর মা মারা যাবার পর সে বাবার সঙ্গে একাই বড় হয়। প্রতাপনারায়ণ ছিলেন রূঢ় স্বভাবের। তার ধন সম্পদের লোভ এতটাই ছিল যে মেয়ের পছন্দ অপছন্দ নিয়ে মাথা ঘামাতেন না। রজনীর একটি গোপন প্রেম ছিল, শহরের প্রান্তে থাকা এক শিক্ষক অভিজিৎ, যার সাথে তার ছোটবেলা থেকেই পরিচয়। গোপনে তারা ঘাটে দেখা করত। কিন্তু প্রতাপনারায়ণ যখন জানতে পারলেন, তখন তিনি রজনীর ওপর নিষ্ঠুর অত্যাচার শুরু করলেন। তুমি ওই গরিব শিক্ষকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তোমার বিয়ে আমি যেখানে ঠিক করব সেখানেই হবে, প্রতাপনারায়ণ ঘোষণা দিলেন। রজনী প্রতিরোধ করল, আমি অভিজিৎকে ছাড়া কারোর সাথে বিয়ে করব না। এই অবাধ্যতা প্রতাপনারায়ণ মেনে নিতে পারলেন না। তিনি এক নিষ্ঠুর পণব্যবসায়ীর পুত্রের সঙ্গে রজনীর বিয়ে ঠিক করে ফেললেন। বিয়ের রাত ঘনিয়ে এলে রজনীর মনে ভয়ঙ্কর যন্ত্রণা জমে উঠল। তার চোখে কেবল অভিজিতের মুখ ভাসছিল। বিয়ের আয়োজনের ভিড়ের মাঝেও তার কান্নার আওয়াজ কেউ শুনল না। সেই রাতে বিয়ের আগে রজনী গোপনে গঙ্গার ঘাটে চলে গেল। আকাশে পূর্ণিমার আলো, গঙ্গার ঢেউ তীরে এসে লাগছে। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অভিজিৎ, আমাকে ক্ষমা করো, আমি আর পারছি না। গঙ্গা স্রোতে ঝাঁপ দেওয়ার মুহূর্তে তার সাদা শাড়ি চাঁদের আলোয় ভেসে উঠেছিল। তার শরীর স্রোতে মিলিয়ে গেল, কিন্তু তার আত্মা মুক্তি পেল না। অমিত দ্বিতীয়বার রজনীকে দেখার পর থেকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে ভুগতে শুরু করল। সে বারবার স্বপ্ন দেখত গঙ্গার জলে সাদা শাড়ি পরা রজনী হাত বাড়িয়ে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। কলেজের সহকর্মীরা বলতো অমিতের মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট। একদিন ক্লাসে পড়াতে পড়াতে সে হঠাৎ থেমে বলল, তোমরা কি কখনো দেখেছ গঙ্গার জলে কারোর প্রতিচ্ছবি কথা বলছে? ছাত্ররা ভয় পেয়ে একে অপরের দিকে তাকাল। তান্ত্রিক মহাশয়, নাম তার হরিমোহন, শহরের অভিজ্ঞ এক সাধক। তিনি বললেন, রজনীর আত্মা দুঃখে বাঁধা পড়ে আছে, ওর মুক্তির জন্য আমরা বড় আচার করব, কিন্তু সতর্ক থাকতে হবে। আত্মা যদি ক্রুদ্ধ হয় তবে বড় বিপদ হবে। হরিমোহন রাতভর নানা আচার প্রস্তুত করলেন। গঙ্গাজল, কালীমন্ত্র, লাল সুতোর বাঁধন, ধূপকাঠি আর পঞ্চপ্রদীপ। পূর্ণিমার রাতে অমিত বিক্রম তান্ত্রিককে নিয়ে শ্মশানে পৌঁছাল। রাত তখন 12টা। চারিদিক নিস্তব্ধ, শুধু গঙ্গার ঢেউয়ের শব্দ। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করতেই অদ্ভুত ঘটনা ঘটল। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বাঁশঝাড়ের পাতাগুলো অস্বাভাবিক শব্দ করতে লাগল। মাটির ওপর ছায়ার মতো কিছু নড়তে লাগল। হঠাৎ গঙ্গার ঘাট থেকে ভেসে এলো নারীর কান্না, আমায় মুক্তি দাও। ভয়ঙ্কর রূপ। রজনীর আত্মা এবার আরও স্পষ্ট হয়ে দেখা দিল। সাদা শাড়ি ভেজা, মুখে রক্তের দাগ, চোখ দুটি লাল হয়ে জ্বলছে। সে অমিতকে দেখে বলল, তুমি আমাকে ডাকছ না কেন? তুমি আমাকে বাঁচাবে না? অমিতের বুক কেঁপে উঠল। তান্ত্রিক গলা চড়িয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন। হঠাৎ শ্মশানের আগুন নিজে থেকে জ্বলে উঠল, বাতাসে পোড়া মাংসের গন্ধ। তান্ত্রিক মন্ত্রের শক্তি বাড়িয়ে দিলেন, ওং কালী কালী মুক্তি দাও। রজনীর আত্মা চিৎকার করে উঠল। চারিদিক অন্ধকার। অমিত চোখ বন্ধ করে গঙ্গা জলে প্রদীপ ভাসিয়ে দিল। রজনী, তুমি শান্তি পাও,
সে বলল। এক মুহূর্তে অদ্ভুত আলো চারিপাশে ছড়িয়ে পড়ল। রজনীর মুখে শান্তির ছায়া দেখা দিল। রজনী অমিতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার মুক্তি হল, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল। হাওয়া থেমে গেল, বাঁশঝাড়ে শব্দ নিস্তব্ধ হল। এরপর থেকে শ্মশানে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। অমিত সুস্থ হয়ে উঠল। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। বিক্রমও বলল, তুই সত্যি ওকে মুক্তি দিলি। তবে অমিতের মনে একটাই প্রশ্ন থেকে গেল, যদি সে সেই রাতগুলোতে কৌতূহল নিয়ে না যেত, তাহলে কি রজনী আজও সেই শ্মশানের অন্ধকারে বন্দী থাকত? পূর্ণিমার রাতে সে এখনও গঙ্গার ঘাটে যায়, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে, রজনী, তুমি শান্তিতে থেকো।